জোকায় মহিলা দেহ উদ্ধার, ঘর থেকে গলা কাটা, মুখে কাপড় গোজা। এই অবস্থায় একেবারে জোকায় একটি ফ্ল্যাটে 6 মাস আগে, মাত্র কয়েক মাস আগে একেবারে বলা যায় যে ভুয়ো নাম করে ওই যুগল থাকতো। যে সঙ্গী ওই মহিলার, সেই সঙ্গী পলাতক। সিসি ক্যামেরা ফুটেজ দেখছে পুলিশ, সঙ্গী পলাতক, সিসি ক্যামেরা ফুটেজ দেখছে পুলিশ। ডায়মন্ড পার্ক এলাকায় এই রকম একটি ঘটনা। যারা প্রতিবেশী তারা কি বলছেন দেখুন। আমরা দুপুরবেলা বাড়িতে ছিলাম, ভোরবেলা এখানে মার্ডার হয়েছে। আচ্ছা, তার আগে আমরা জানি না কিছু। যেমন পার্ক এত বড় হয়ে গেছে, কে কোথায় ভাড়া আসছে, কে যাচ্ছে, আমরা কিছু টেরই পাইনি। আর যেমন সবাই চিনত, সেটা এখন আর নেই। কবে ভাড়া এসেছিল সেটাও বলতে পারছি না ঠিক করে। সেটা আমরা শুনলাম যে গতকালকে নাকি ভাড়া। হতে পারে। আর কি জানতে পারলেন? এই তো শুনলাম মহিলা না পুরুষ? হ্যাঁ, মহিলা না পুরুষ শুনছি তো মহিলা। আমার সঙ্গে থাকে, কিন্তু আমার সঙ্গে এটা প্রথম ঘটনা, এই ধরনের ঘটনা। এই আমাদের যেমন এটা প্রথম ঘটনা, এর আগে কখনো এরকম ধরনের ঘটনা ঘটেনি। কোন এলাকায় বাড়ি ওই মহিলার, এই যে মহিলার বন্ধু তারই বা বাড়ি কোথায়, এই সব জানবো। কি করে হলো এই ঘটনা, সরাসরি চলে যাব অমিতের কাছে। অমিত, দেখো, এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকেরা রয়েছেন এই ডায়মন্ড পার্কের যে বাড়িতে ঘটনাটি ঘটেছে, এবং আজকে দুপুরে ঘটনাটি সামনে আসে। তবে তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই মহিলার পরিচয় জানতে পেরেছে পুলিশ। কারণ মহিলার প্রথমে যখন এই বাড়িটি ভাড়া নেওয়া হয়, মহিলা এবং এক যুবক তারা মলিনা দাস এবং কার্তিক দাস নামে বাড়িটি ভাড়া নিয়েছিল। কিন্তু কিছুক্ষণ আগেই মহিলাকে আইডেন্টিফাই করা গিয়েছে, তার বাবাকে ইতিমধ্যে থানায় নিয়ে আসা হয়েছে, হরিদেবপুর থানায়। তার বাবা যেটা জানিয়েছেন যে এই মহিলার নাম হচ্ছে ছায়া সর্দার, এবং কার্তিক দাস নামে যে আধার কার্ড দিয়ে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল সেটির ক্ষেত্রে কিন্তু কারসাজি কিছু করা হয়েছে, এমনটা কেন মনে করা হচ্ছে। সেক্ষেত্রে তদন্তকারী আধিকারিকরা যেটা মনে করছে, মহিলার আসল নাম ছায়া সরকার, মলিনা নাম দিয়ে, ভুয়ো নাম দিয়ে এখানে ভাড়া নিয়েছিলেন। অর্থাৎ মলিনা, মালিনী দাস নয়, মলিনা নাম দিয়ে ভুয়ো নামে এখানে ভাড়া নেওয়া হয়েছিল। তার নাম ছায়া সরকার। কোথায় বাড়ি, আর তার সঙ্গে যিনি থাকতেন তারই বা নাম কি, এটা কি জানা গেছে? দেখো, ছায়া সর্দার বলে যার দেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, যে কার সাথে থাকতো সেটা কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে। কারণ কিছুদিন আগে, অর্থাৎ 17 তারিখ থেকে এই যে বাড়ি, এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরের একদম পেছনের অংশে তারা মলিনা দাস এবং কার্তিক দাস এই পরিচয় দিয়ে তারা কিন্তু ভাড়া নিয়েছিলেন। সেক্ষেত্রে তার সাথে থাকা যে যুবক, সেই যুবকের কিন্তু খোঁজ এখনো কিন্তু পাওয়া যাচ্ছে না, তারও খোঁজ কিন্তু শুরু করা হয়েছে। তবে পুলিশ যেটা মনে করছে, বা পুলিশের কাছে যে তথ্য উঠে আসছে, যে আধার কার্ডটি ব্যবহার করে ভাড়া নেওয়া হয়েছিল, সেই আধার কার্ডে কিন্তু কার্তিক দাস কিন্তু নাম লেখা ছিল। সেক্ষেত্রে কার্তিককে, যে যুবক ওই মহিলার সঙ্গে এসে বাড়ি ভাড়া নিচ্ছে, সেই কার্তিক বলে অন্য কেউ আছে যার আধার কার্ড ব্যবহার করা হয়েছে। সমস্ত তদন্ত করে দেখা হচ্ছে, এবং মহিলার বাবাকে ইতিমধ্যেই হরিদেবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার মেয়ের চিহ্নিতকরণ বা বডি শনাক্তকরণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এবং একই সঙ্গে যে আইনি যে প্রসেসগুলো রয়েছে, এছাড়া মহিলা যে ব্রোকার বা যে মধ্যস্থতাকারীর মাধ্যমে বাড়িটি ভাড়া নিয়েছিল, তাকেও কিন্তু পুলিশের তরফে এক্সামিন করা হচ্ছে। এই মহিলার বাবাকে এই মুহূর্তে হরিদেবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চয়ই আরো তথ্য পাওয়া যাবে, এবং যে ব্রোকারের মাধ্যমে এই ফ্ল্যাটে পেয়েছিলেন এই ফ্ল্যাট ওই মহিলা, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো আজকে এখানে একটা বডি পাওয়া গেছে, অ্যান্ড বডি অফ এ লেডি, অ্যান্ড সোফার যেটুকু আমরা পেয়েছি, ইট ইজ সাসপেক্টেড টু বি মার্ডার। তো এখন বডি ইজ বিন টেকিং ফর পোস্টমর্টম, আর আমাদের যে ইনভেস্টিগেশন প্রক্রিয়া আছে শুরু হয়ে গেছে। সাসপেক্টেড টু বি মার্ডার, অফকোর্স আমরা দেখছি, এখন পিএম পরে পরিষ্কার বোঝা যাবে। আরেবার মালদায় চলে যাব। গোয়ালপুকুরের পর মালদা। গোয়ালপুকুরে কয়েকদিন আগে আপনাদেরকে মনে করিয়ে দিই, দুষ্কৃতীরা পুলিশের ওপরে গুলি চালিয়েছিল, তারপরে সেই সাজ্জাক আলম এনকাউন্টারে মৃত। আর এবার মালদার সালাইপুরে পাচারকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ।
এবং তাতে পুলিশের ওপর গুলি চলল, জালে 2 দুষ্কৃতী। সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে। সেবক, কি ঘটনা ঘটেছে, ঠিক কোন জায়গায় ঘটনা ঘটেছে এবং এরা বাংলাদেশের অনুপ্রবেশকারী কিনা? একদমই দেখো, এবার মালদহে পাচার রুখতে গিয়ে দুষ্কৃতীদের গুলির মুখে পড়ল পুলিশ। মালদহের গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ তারা সোর্স ইনফরমেশন পায় যে সীমান্ত এলাকায় পাচার হবে, প্রচুর পরিমাণ কফ সিরাপ পাচার হচ্ছে, এমনটাই জানতে পারে পুলিশ। তারপরে পুলিশের একটি দল যখন মহদীপুর ব্রিজের কাছে সাইলাপুর এলাকায় যায়, সেই সময় অন্ধকারের সুযোগে দুষ্কৃতীরা প্রথমেই পুলিশের দিকে হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি, পুলিশ বেঁচে যায়। এরপর পুলিশ কিন্তু পাল্টা চেস করে, ধাওয়া করলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় অধিকাংশই। তবে 2 জনকে হাতে নাতে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়, যাদের কাছ থেকে 7mm পিস্তল, ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি, পুলিশকে লক্ষ্য করে যে গুলি চালানো হয়েছিল সেই গুলির খোল, এগুলি কিন্তু পাওয়া গিয়েছে। আর প্রচুর পরিমাণ কফ সিরাপ এলাকা থেকে উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে পারছে যে এরা বাংলাদেশে কফ সিরাপ পাচারের চেষ্টা করছিল। এরা কালিয়াচকেরই বিভিন্ন এলাকার বাসিন্দা এবং এই 2 জনের পাশাপাশি আরো 9 জনের পুলিশ পরিচয় পেয়েছে যারা এই গ্যাং এর সঙ্গে যুক্ত। দ্রুত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হবে, এমনটাই পুলিশ জানাচ্ছে। তবে দুষ্কৃতীরা কিভাবে আগ্নেয়াস্ত্র হাতে পেল তা কিন্তু ভাবাচ্ছে পুলিশ। একদম। মালদার কথা শোনাচ্ছিলেন এতক্ষণ আমাদের প্রতিনিধি সেবক। এবার গোয়ালপুকুরের প্রসঙ্গে আসি। গোয়ালপুকুরের কথা কিছুক্ষণ আগেই বললাম, কয়েকদিন আগেই গোয়ালপুকুরে যেভাবে পুলিশ এর উপরে দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল তা নিয়ে শোরগোল পড়ে যায়। তারপরে সাজ্জাক আলম এনকাউন্টারে মৃত। আজকে আব্দুল হোসেন গ্রেফতার হয়েছিল, তার সঙ্গী বাংলাদেশি। এবার আজকে গ্রেফতার হলো হবিবুর রহমান, যে হবিবুর রহমান আগ্নেয়াস্ত্র, বাইক, টাকা পয়সা সব দিয়ে সাহায্য করেছিল এই সাজ্জাক আলমকে, এবং তার হাতে, সাজ্জাক আলমের হাতে অস্ত্র এসেছিল এই হবিবুর রহমানের মাধ্যমেই। তাকে এবার গ্রেফতার করলো। হবিবুর রহমানকে এই কেস কানেকশনে তোলা হয়েছে, কাটিহার বিহারে বাড়ি তার। তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই আসামি হবিবুর রহমানের এগেনস্টে ছিল এনডিপিএস, তার সঙ্গে আর্মস অ্যাক্ট, রায়গঞ্জ জেসিতে ছিলেন। এবং সেই সময় তারা একটা প্ল্যান করে যে এটাকে এক্সিকিউট করার জন্য। হবিবুর রহমান তিনি একটা ফান্ড জোগাড় করেন, যেটা ডেলিভার্ড করা হয়েছিল আবুল হোসেনকে ফর প্রকিউরিং ফায়ার আর্মস অ্যান্ড অ্যামিউনিশন and a motorcycle for execution of their plan. And for full 14 days পিসিবিটাই অ্যালাউ করেছে। কামারহাটি পুরসভায় বেআইনি নির্মাণের একেবারে রমরমা। সেই বেআইনি নির্মাণ ভাঙতে পারছে না পুরসভা, কারণ দুর্বৃত্তদের একেবারে ভয়, প্রচুর কোটি কোটি টাকা তাদের। সেই টাকার জন্যই কি প্রভাব এত? কামারহাটি পুরসভায় আবারও একটি বাড়ি হেলে পড়ল। 7 নম্বর ওয়ার্ডের পর এবার 6 নম্বর ওয়ার্ড, ধোবিয়া বাগানের পর ষষ্ঠীতলা। কামারহাটিতে আরো একটি হেলা বহুতল। একটি বাড়ির গায়ে আরেকটি বাড়ি, দুটি বাড়ির মাথা যেন ঠোকাঠুকি করছে। ডান দিকের 5 তলা বাড়িটি হেলে পড়েছে পাশের 5 তলা বাড়ির গায়ে। এ ছবি কামারহাটির ষষ্ঠীতলা এলাকার 6 নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের দাবি, হেলে পড়া এই বহুতলটি তৈরি হয় 3 বছর আগে। গত 4-5 মাস ধরে বাড়িটি একটু একটু করে হেলছে, শেষমেশ একেবারে হেলে পাশের বাড়ির গায়ে। যখন তৈরি হয়েছে আমি এখানে ছিলামই না। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন? আগুন তো দেখছি ঢুকে আছে, এরকম ভয় লাগে তো। দুটি চিপকে আছে। কাউকে জানাননি? সবাই জানে, সবাই জানে। এর আগে সোমবার কামারহাটিরই ধোবিয়া বাগানে হেলে পড়া বহুতলের খবর সামনে আসে। ধোবিয়া বাগান এলাকায় নির্মীয়মান হেলা বহুতল সোজা করার চেষ্টা করছিলেন প্রমোটার। এর জেরে বাঘা যতীনের মতোই হতে পারত বিপত্তি, কিন্তু তা শেষমেশ হয়নি। কাজ আটকে দেয় কামারহাটি পুরসভা। ধোবিয়া বাগান, ষষ্ঠীতলার হেলে পড়া বহুতল সহ অবৈধ নির্মাণের অভিযোগে কামারহাটি পুর এলাকায় 26টি বাড়ি ভেঙে ফেলার নির্দেশিকা জারি করেছে পুরসভা। আসলে কেয়ার করছে না, কিছু জায়গায় এরকম একটা ডোন্ট কেয়ার ভাব।
কি করব আমরা? তো আমরাও আমাদের কাছে অসহায়। আমরা যখন ডেমোলিশ করার জন্য যে অর্ডার দিচ্ছি, সে অর্ডার পেরিয়ে গেলেও আমরা করতে পারছি না। তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা এফআইআর করছি, পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটাই। সুবীর দে, নিউজ 18 বাংলা।